ব্যাংক অ্যাকাউন্টের স্ক্রিনশট আপনাদেরকে আমরা দেখাচ্ছি এবং আমরা নাহিদের কথা আপনাদেরকে বললাম, সেই নাহিদের কত টাকা নিয়েছেন সেটাও দেখাবো। তবে তার আগে সার্জিস আলম, কে সার্জিস আলম, তিনি কত টাকা নিয়েছেন আসুন আপনাদের সেটাও দেখাই। দেখুন, সার্জিস আলম ছাত্রনেতা তথা আন্দোলনের সমন্বয়ক। দেখুন তার নেওয়ার টাকার পরিমাণ ৭৬,৬২,৩০৫, তারও বেশি মার্কিন ডলার, ভারতীয় মুদ্রায় ৬৬,৭২,৭৪,৭46 টাকা। আমি একই সঙ্গে দেখাবো একটু নাহিদ ইসলাম, যার কথা আপনাদেরকে বললাম। দেখুন, নাহিদ ইসলাম অন্তর্বর্তী সরকারের পদত্যাগী উপদেষ্টা ছাত্র নেতা, যিনি নতুন রাজনৈতিক দল খুলবেন বলে ঠিক করেছেন এবং যিনি ভোটে দাঁড়াবেন, প্রধানমন্ত্রী হবার স্বপ্ন দেখছেন। তিনি কত টাকা নিয়েছেন দেখুন, ২০৪, তারও বেশি বিটকয়েন অর্থাৎ ১,৮২,৭২,২৭২ মার্কিন ডলার, ভারতীয় মুদ্রায় ১৫৮ কোটি টাকা, তারও বেশি ১৫৮,২৪,৫৬,৮৪২ টাকা। আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী নিঝুম মজুমদার। খুব অবাক লাগছে এই তথ্যগুলো দেখতে যে এরা এই দুজন কারা। নাহিদ ইসলাম সম্পর্কে আমরা জানি, সঙ্গে এই যে সার্জিস আলম, এই বাকে নাহিদ ইসলাম হচ্ছে এই যে পুরো ৫ই অগাস্টের পূর্বে যে আন্দোলনটা হয়েছে তাদের অন্যতম সমন্বয়ক, এবং বলা হয়ে থাকে তাদের মধ্যে সবচেয়ে ঠান্ডা মাথার এবং রাজনৈতিক দল যেটি তারা এখন ক্ষমতায় থাকা অবস্থাতে করছে, যে অর্থাৎ যে কিংস পার্টি, রাজার পার্টি বলে আমরা জানি, এই পার্টি সে পুরোটা গড়ে তুলবে বলে তাকে সে পদত্যাগ করেছে বলে গতকালকে আমরা জানতে পেরেছি। এবং টাকা পয়সা যা এসেছে পশ্চিমা বিশ্ব থেকে এবং তাদের দল করবার জন্য আপনারা নিশ্চয়ই জানেন যে চায়না থেকে একটা বড় ফান্ড তারা পেয়েছে, হয়তোবা এর মধ্যে আপনাদের জানার কথা। টার্কি থেকেও যেই অর্থের বেশ কিছু ভাগ পেয়েছে এবং ডেফিনেটলি লোকাল কিছু ফান্ডিং সেখানে আছে, এইটাও আমাদের কাছে আছে। এবং বেশ কিছু ব্যবসায়ীর নামও আমরা জানি যে তাদেরকে বেশ অর্থকড়ি দিয়েছে। তবে তার অ্যাকাউন্টে যে বিটকয়েনের যে টাকাটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এটা লোকাল ফান্ডিং না। এই টাকাটার সোর্স আসলে চায়না বলে আমরা প্রাথমিকভাবে অনুমান করছি, এবং বেশ কিছু টিপসও এই ব্যাপারে আমাদের কাছে আছে। যেহেতু কনফার্ম না থাকার কারণে আমি আসলে সেই জায়গাগুলো, কারণ আমার আরো বেশ কিছু তথ্য পাওয়ার সম্ভাবনা আছে, ফলে এই ফান্ডিংটা নিয়ে আমি এখনই নিশ্চিতভাবে আলোচনা করব না। তবে এটা নিশ্চিত যে এই যে বিটকয়েন সাইট গুলোর যে স্ক্রিনশট আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, এগুলো ভেরিফাইড এন্ড কনফার্মড, এবং এগুলো নিশ্চিতভাবে সেখানে আছে। এবং এটা তারা কল্পনাও করেনি, যারা এটা লিক করেছে তারা খুবই কাছে এবং ট্রাস্টেড ছিল। তারা নিজেরাও আসলে কল্পনা করেনি যে এইভাবে জিনিসটা মিডিয়ার সামনে চলে আসবে। আপনারা জানেন যে এশিয়া পোস্ট নিউজ তারা এটা দিয়েছে, এবং আপনারা মনে হয় ইলেকট্রনিক টিভি বা হিসেবে প্রথম এটা সামনে নিয়ে আসলেন। তো আমার কাছে যে জিনিসটা মনে হচ্ছে যে এরা অর্থ আত্মসাৎ, যেই যে দুর্নীতির বিরুদ্ধে এই যে তারা বারবার বলেছিল যে দেশটা উচ্ছন্নে গেছে দুর্নীতি, দেখেন ৬ মাসের ভেতরে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে, কারো ৩,০০০, ৪,০০০, ৫,০০০ কোটি। আপনার হিসাব করলে তো চক্ষু চরক গাছের মতো, এবং সেটা ৬ মাস মাত্র শেষ হলো এই ৫ তারিখে। তাহলে এই মাসের যদি আজকে ২৬ হয়, অর্থাৎ ৭ মাসের পথে যাওয়ার আগেই একটা মানুষের কাছে ২-৩,০০০, ৪,০০০ কোটি টাকা চলে আসলে এরা বাংলাদেশকে কোথায় নিয়ে যাবে বা কি অবস্থায় নিয়ে যাবে এবং তাদের প্ল্যানটা কি, আমার মনে হয় সেটা সহজেই অনুমেয় এবং খুব বেশি অত্যুক্তি হয় না যদি এটা বলি। আমি একটা জিনিস একটু জানতে চাই যে শুধুমাত্র কি আমেরিকার ইউএস এইড সেখান থেকে টাকা এসেছে নাকি অন্যান্য ফান্ড থেকে এসেছে? না, ইউএসএইড এবং এনইডি তাদেরও একটা লিমিট আছে, কারণ তাদের যে ফান্ডটা বাংলাদেশ কেন্দ্রিক হয় সেখানে তাদের আবার ভাগাভাগি আছে যে কাকে কত টাকা দেবে, এই ধরনের একটা ব্যাপার আছে। সেগুলোর হিসাবও আমার কাছে পরিষ্কার ভাবে আছে, নিশ্চয়ই আমি আপনাকে সেগুলো দিয়ে আমরা একটা প্রোগ্রাম করবো চেষ্টা করবো। কিন্তু কথা হচ্ছে যে এই অর্থ যেগুলো আপনি দেখছেন বিটকয়েনের মধ্যে বা যেটা এই মুহূর্তে আপনার সামনে আছে, এগুলোর মেইনলি সোর্স হচ্ছে টার্কি হয়ে দোহার মাধ্যমে, অর্থাৎ কাতারের মাধ্যমে, এবং চায়নার অর্থ। চায়নার একটা বড় স্টেক কিন্তু এই মেইহেমের ভেতরে ছিল, অর্থাৎ ৫ই অগস্টের যে সহিংসতা, যে উন্মুক্ততা, সেখানে একটা বড় স্টেক তাদের ছিল। আমাদের কাছে একটা কনফার্ম নিউজ আছে চাইনিজ এবং টার্কিশ যে ইন্টারভেনশন, বিশেষ করে ফাইন্যান্সিয়াল যে টাকা পয়সাগুলো দেওয়া হয়েছে,
আমাদের কাছে পরিষ্কার এই ব্যাপারে তথ্য আছে। এবং তাদের যেই মিডল ম্যান ছিল, তাদের যেই লোকগুলোর মাধ্যমে টাকা পয়সাগুলো এখানে আদান প্রদান হয়েছে, এমনকি বৈঠকগুলো হয়েছে, যারা রিকমেন্ড করেছে তাদের সাথেও, তাদের ব্যাপারেও আমাদের কাছে তথ্য আছে। নিশ্চয়ই আপনার সামনে সেগুলো উঠে নিয়ে আসবো। ঠিক, আমি একটা প্রশ্ন আপনার কাছে রাখতে চাই যে শুধু কি আপনি তো 5 জনের কথা আমাদের সামনে তুলে ধরেছেন এবং 5 জনের তথ্য আমাদেরকে পাঠিয়েছেন, সেটাই দেখালাম। আরো কি কারোর অ্যাকাউন্টে টাকা ঢুকেছে? তার মধ্যে কি মোহাম্মদ ইউনুসও রয়েছেন? আপনি আপনি জানেন কিনা জানি না, আমাদের কাছে একেবারে একটা মানে কি বলবো, আমি হয়তো বলতে পারলে ঠিকই বলতাম। সেটা হচ্ছে যে ইউনুসের টাকার অভাব নেই। শুধুমাত্র ফ্রান্সেই তার $2.5 বিলিয়ন একটা বিনিয়োগ আছে, এবং এটা খুবই 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 কনফার্মড একটা সোর্স। আমরা নানান ভাবে তার এই টাকার সংস্থান, ফ্রান্সে তার কি কি সেট আপ আছে, সেগুলো নিয়ে আমরা দেখছি, এবং সেগুলো নিশ্চয়ই সামনে আসবে, খুব শীঘ্রই আসবে। তবে আমার ইউনুসের অর্থ সংস্থানের ব্যাপারটার দিকগুলো একটু ভিন্ন। সে প্রচুর আপনার দেশের বাইরে থেকে দাতা সংস্থাগুলোর ফান্ডিং পায়, যেটা আমরা আপনার প্রোগ্রামে বলেওছি যে এই ফান্ডিং গুলো সে কিভাবে ম্যানেজ করে, কিভাবে টাকাগুলো পায় এবং কিভাবে সেগুলোকে লন্ডারিং করে এবং দেশের বাইরে সে পাঠিয়ে দেয়। ফলে তার তো এক ধরনের সাহায্য বা রিকমেন্ডেশন এখানে ছিল বলে আমরা অনুমান করি। এগুলো অবশ্য হাইপোথেটিক্যাল কথা, কিন্তু সার্কমস্টেন্সিয়াল এভিডেন্স আসলে সেদিকে নির্দেশ করে। একদম, মানে হাসিনাকে শেষ করতে, হাসিনাকে সরাতে এত এত টাকা এদের অ্যাকাউন্টে ঢুকেছে। এই যে নাহিদ, তিনি কি তাহলে এই টাকা নিয়েই এখন প্রধানমন্ত্রী হবার স্বপ্ন দেখছেন? গতকাল তো তিনি পদত্যাগ করেছেন উপদেষ্টা পদ থেকে। ডেফিনেটলি তারা এই দেশকে মোটামুটি বলা যায় যে দখল করবার পায়তারা করছে। এই পাকিস্তানি আপনার ইন্টেলিজেন্স, চাইনিজ টাকা, টার্কিশ ফান্ডিং, মধ্যপ্রাচ্যের ফান্ডিং, এগুলো সবকিছু মিলেই। এবং আপনি নিশ্চয়ই জানেন যে এই আন্দোলনে তাদের প্রচুর পরিমাণে টাকা লেগেছিল, কারণ প্রশাসনকে কিনবার জন্য, তারপরে আইন শৃঙ্খলার, যেমন আপনার সেনাবাহিনী, এই যে সেনাবাহিনীর যে প্রধান ওয়াকার, এই ওয়াকারের ব্যাপারে প্রবল ভাবে আমাদের কাছে সোর্স আছে, আমাদের কাছে তথ্য আছে যে সেও কিরকম টাকার মালিক হয়েছে বলে নানান ভাবে শোনা যায়। এবং এই প্রশাসন বা এই সেনাবাহিনীর ভেতরে সবাই না, সেনাবাহিনীর যে অংশটি, শুধু সুনির্দিষ্ট যে অংশটি বিট্রে করেছে, সেনাবাহিনীর অসংখ্য অফিসাররা তৈরি ছিল এই মেহিমকে দমাতে, ঠেকাতে, কিন্তু কিছু দেশদ্রোহীর কারণে সেই সময় সেটি কি হয়েছিল আপনারা জানেন। এবং এই কাজগুলোতেই আসলে অর্থগুলো ব্যয় হয়েছে। ব্র্যাক ইউনিভার্সিটির যিনি প্রধান, বা ব্র্যাকের এই মুহূর্তে যিনি প্রধান নির্বাহী, আসিফ সালে ইউএস এইডের থেকে সবচাইতে বেশি আসা অর্থের ভাগ পেয়েছে। এইটা নিশ্চয়ই আপনারা এর মধ্যে জেনে গেছেন, রিপাবলিকান ইনস্টিটিউট থেকে কিভাবে টাকাগুলো তার কাছে এসেছে। সুতরাং এই কথাটা বলা বাহুল্য মাত্র যে এই টাকাগুলো প্রশাসন এবং সরকারকে উৎখাতের জন্য ব্যয় করা হয়েছে। একদম, আমি পরপর একটু আপনি আমাদের সঙ্গে থাকুন, আমি পরপর একটু প্রোডাকশন টিমকে বলবো যে 5 জনের তথ্য আপনাদেরকে দেখালাম, তাদের কাছে কত টাকা ঢুকেছে আপনাদেরকে আরেকবার দেখাই, এবং আপনারাই ভাবুন যে শেখ হাসিনার বিরুদ্ধে কত বড় ষড়যন্ত্র হয়েছিল এই ছাত্র আন্দোলনকে ঘিরে। দেখুন, খান তালাত মাহমুদ রাফি, বাংলাদেশের ছাত্র নেতা তথা সমন্বয়ক, আপনাদের কোথাও মনে হচ্ছে না যে ইনি একজন ছাত্র হতে পারেন কি করে, যে যিনি এত টাকা নিয়েছেন, একটা ষড়যন্ত্র করেছেন? দেখুন কত টাকা নিয়েছেন, 11.098 বিটকয়েন, অর্থাৎ 9,85,106 মার্কিন ডলার, ভারতীয় মুদ্রায় 8,57,88,585 টাকা। তারপর দেখুন আসিফ মাহমুদ সজীব ভুইয়া, ইনি এখন বর্তমানে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, তিনি কত টাকা নিয়েছিলেন? 133.8 বিটকয়েন, অর্থাৎ 1,13,80,943 মার্কিন ডলার, ভারতীয় মুদ্রায় 103,46,59,526 টাকা। তারপর শফিকুল আলম, ইনি প্রেস সচিব, প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের, একেবারে ডান হাত বলা যেতে পারে মোহাম্মদ ইউনুসের, 93.06 বিটকয়েন, অর্থাৎ 82,63,382, তারও বেশি মার্কিন ডলার, ভারতীয় মুদ্রা 71,96,21,949 টাকা। এরপর আপনাদের যার নাম বলবো তিনি একজন
ছাত্র নেতা তথা আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম 76,62,305, তারও বেশি মার্কিন ডলার, ভারতীয় মুদ্রায় 66,72,76,746 টাকা। তারপর নাহিদ ইসলাম, যিনি প্রধানমন্ত্রী হবার স্বপ্ন দেখছেন এই মুহূর্তে বাংলাদেশের, তিনিও একজন ছাত্র নেতা, ভারতীয় মুদ্রায় 158,54,56,842 টাকা, অর্থাৎ 1,82,71,272 মার্কিন ডলার। কিন্তু প্রথমে যার নাম বললাম, আমি একটু 1 নম্বর প্লেটটা আরেকবার বলবো প্রোডাকশন টিমকে দেখাতে, যে সব থেকে বেশি টাকা যিনি নিয়েছেন এই খান তালাত মাহমুদ রফি, ইনি সব থেকে বেশি টাকা নিয়েছেন 8 কোটি। নিঝুম দাদা, এই খান তালাত মাহমুদ রফি দাদা, এনার কাছে সব থেকে বেশি টাকা গিয়েছে, তার মানে কি ইনি সব থেকে বড় প্ল্যানটা সাজিয়েছিলেন? তার ব্যাপারে কিন্তু এই ঘটনাটার আগে কিন্তু আপনার কিছুদিন আগেই 2 থেকে 3-4 সপ্তাহ আগে তার বিরুদ্ধে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে কিন্তু তার যে সমন্বয়করা আছে তারা প্রতিবাদ করেছিল এবং তাকে তেড়ে ফুঁড়ে মারতেও এসেছিল একটি সংবাদ সম্মেলনে। আপনি যদি রাফিকে মারতে উদ্যত হয়েছে এই ধরনের কিছু লেখে আপনি ইউটিউবে সার্চ দেন, আপনি এখনই পাবেন যে কিভাবে রাফিকে তারই সহকর্মীরা মারতে উদ্যত হয়েছিল। সেটা কেন হয়েছিল? কারণ সেই সমন্বয়করা আসলে টাকার ভাগ পায়নি। একটু বুঝতে ভুল হয়েছে, ইনি সব থেকে কম, আমি প্রশ্নটা আমার বলার সময় ভুল হয়েছে, ইনি সব থেকে কম টাকা নিয়েছিলেন, কিন্তু ইনি ছাত্রনেতা, নাহিদ সব থেকে বেশি। তাহলে কি এদের ওপর থেকে ফ্লোটা হয়েছিল নিচ পর্যন্ত, এই কারণেই কি এনার কাছে কম এসেছে? আমি আপনাকে যেটা বলছিলাম সেটা একটু শেষ করি, যে এই রাফিকে কিন্তু মারতে উদ্যত হয়েছিল এবং সে যে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা নেয় এবং বিভিন্ন মানুষকে জোর করে ভয় দেখিয়ে টাকা নেয় বা তাকে মামলায় দিয়ে দিবে টাকা নেয়, সেটা কিন্তু মিডিয়াতে এসেছে এবং তার সমন্বয়করা স্লোগান দিয়েছে যে চাঁদাবাজের স্থান এই দেশে হবে না, এই টাইপের আপনার স্লোগান দিয়েছিল। আমি অ্যামাউন্টটা আসলে ওইভাবে কম্পেয়ার করিনি যে কার কাছে কত টাকা ঢুকেছে, কিন্তু আমি স্ক্রিন থ্রু করার সময় দেখেছি 204 বা সামথিং মনে হয় এই নাহিদ ইসলামের কাছে। আমি একটু দেখাতে বলবো, নাহিদ ইসলামের প্লেটটাও একটু দেখাতে বলবো, কারণ যেহেতু রাজনৈতিক দল গঠন যেই প্রক্রিয়াটা চলছে সেটার একটা ওয়ান অফ দা মেইন সেন্টার পয়েন্ট আসলে তার, এবং ফান্ডিং গুলো তার কাছে বেশি আসার কথা বলে মনে হয়, ফলে টাকার অ্যামাউন্ট আপনি সেই কারণে হয়তো তার কাছে দেখছেন। এটা আমার অনুমান মাত্র, তবে আমার ধারণা যেহেতু দলের কাজটা সে করছে বা দল গঠনের কাজটা করছে, ফান্ডিং গুলো বা টাকাগুলো তার কাছেই বেশি আছে বলে আমার কাছে মনে হয়। ঠিক, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এত টাকা নিয়ে এরা এবার করবেনটা কি? শেখ হাসিনার পেছনে যে এত বড় একটা ষড়যন্ত্র হয়েছিল, ছাত্র নেতারা আজকে তারা কি বলছেন? কারণ এই তথ্যগুলো যখন আপনার কাছে এসেছে তখন এই মুহূর্তে যারা আন্দোলন করেছিলেন, ছাত্র আন্দোলন করেছিলেন, যারা সত্যি সত্যি ছাত্র, যারা কোটা সংস্কারের দাবিতে তো প্রথমে পথে নেমেছিলেন ছাত্ররা, তারা কি বলছেন যে তাদেরকে না জানিয়ে পেছনে এত লক্ষ কোটি কোটি টাকার খেলা, তারা কি আজকে বুঝতে পারছেন যে তারা কি করেছেন? আমি নিশ্চিত যে যারা এদের পেছনে ছিল, পেছন থেকে একটি স্টেবল গভর্নমেন্টকে, এবং দেশ যখন উন্নয়নের মহাসড়কে চলছিল, দেশ যখন ভালোভাবে চলছিল, আজকে নিশ্চয়ই সেই সব ব্যক্তিরা ভুল বুঝতে পেরে মাথা চাপড়াচ্ছেন। কদিন আগে দেখলাম যে সেই আন্দোলনে একজন আরেক জঙ্গিদের একজন সে চেঁচামেচি করছে যে মানুষজন কেন তাদের সাথে নেই, কেন তারা কিছু বলছে না, বাংলাদেশে এখন যে অরাজক পরিস্থিতি চলছে। সেখানে একজন সাংবাদিক অ্যান্সার করেছিল যে সরকার এনেছেন আপনারা, বসিয়েছেন আপনারা, তা এখন সাংবাদিকদের উপরে চড়াও কেন হচ্ছেন, কেন বলছেন যে সাংবাদিকরা কিছু লেখে না? ফলে এই যে পুরো দেশকে একটা অস্থিতিশীল বা একটা ভঙ্গুর অর্থনীতির দিকে ক্রমাগত ভাবে টেনে নিয়ে নামানো এই বিদেশি ফান্ডিং এর মাধ্যমে, আমি এর আগে কোথাও কোনো একটা মুভি বা নাটকের একটি দৃশ্য দেখেছিলাম যে বাদরের হাতে যদি আপনি AK-47 তুলে দেন, তারা যেমন এলোপাথারি গুলি করে এবং করার পরে জানে না যে তারা আসলে কাকে মারছে, কাকে ধরছে, কিভাবে নষ্ট করছে। পুরো ব্যাপারটাই এমন, একদল বা একগুচ্ছ বাদরের হাতে AK-47 ধরিয়ে দেওয়া হয়েছে এবং সেই AK-47 এর যে টাকাগুলো সেগুলো এখন আপনারা বিটকয়েন হিসেবে দেখতে পাচ্ছেন। এবং দেশটা 12টা যে বেজে গেছে সেটি নিয়েও মনে হয় আপনাদের কোনো সন্দেহ থাকার কথা না।
একদমই মানে ভয়ানক তথ্য যেগুলো আপনি পাঠিয়েছেন, একেবারে চক্ষু চড়ক গাছ হবার মতো, যে কিভাবে কত টাকা ঢুকেছে। টাকা যে ঢুকেছে এটা কিন্তু আগে থাকতেই শোনা যাচ্ছিল, কিন্তু আপনার পাঠানো এই তথ্য যেগুলো এই মুহূর্তে আমরা দর্শকদেরকে দেখালাম একেবারে বিস্ফোরক, ভয়ঙ্কর। অনেক ধন্যবাদ দাদা আপনাকে আমাদের সঙ্গে থাকবার জন্য। বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী নিঝুম মজুমদার আমাদের সঙ্গে ছিলেন এবং ভীষণ গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য এবং সেইগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরলাম, যেগুলো নিঝুম বাবু আমাদেরকে পাঠিয়েছিলেন সেগুলোই আপনাদেরকে আমরা দেখালাম। এবং তার সঙ্গে উনি ব্যাখ্যা করলেন যে কিভাবে এই টাকাগুলো এসেছে, কোন পথে টাকা এসেছে, অর্থাৎ মিডল ইস্ট হয়ে টাকাগুলো ঢুকেছে এবং তার মধ্যে চীনেরও কিছু স্টেক রয়েছে বলে জানালেন আমাদেরকে নিঝুম মজুমদার। কিভাবে টাকা ঢুকছে এবং কোন দিকে যাচ্ছে বাংলাদেশের পরিস্থিতি আমরা অবশ্যই আপনাদেরকে জানাতে থাকবো। অনেক ধন্যবাদ দাদা আপনাকে আমাদের সঙ্গে থাকবার জন্য। বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী নিঝুম মজুমদার আমাদের সঙ্গে ছিলেন। এইরকম আরো অনেক আপডেট আমরা তুলে ধরবো আপনাদের সামনে। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা, ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।